জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি মাহবুবা জারিন রানা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা ও বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক ধারা তৈরি হবে এমন অভিমত রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও স্বচ্ছতা রাখা জরুরি বলে মনে করছেন তারা। একই সঙ্গে প্রতিহিংসা ও দমন পীড়ন পরিহার করে সহাবস্থানের রাজনীতি চর্চা করলে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমানের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জুলাই অভ্যুত্থানের অগ্রসেনানী ও আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পতন ঘটানো ছাত্রদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি। রাজনীতি বিশ্লেষক মাহবুবুল্লাহ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক আব্দুল আলিম বললেন, শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ভবিষ্যৎ বাংলাদেশকে আলোর পথ দেখাবে। এই দলের যে নতুন যাত্রায় যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে অন্যান্য দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং তাদের শুভেচ্ছা জানিয়েছেন। দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা, তারা কিভাবে আসলে সংঘবদ্ধ হচ্ছে, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তাদের আভ্যন্তরীণ গণতন্ত্র, আর দুই হচ্ছে তাদের সঙ্গে জনগণের সম্পর্কটা কেমন। আওয়ামী লীগ সরকারের পতন থেকে সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এই দেশে কোনো মানুষই চায় না যে শেখ হাসিনা যে ধরনের দমনমূলক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই ধরনের একটা শাসন ব্যবস্থা এখানে আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক। গণতান্ত্রিকভাবে বিভিন্ন পর্যায়ের পর্ষদে, কমিটিতে তাদের নেতা নির্বাচন করতে পারে, অর্থাৎ সাধারণ সমর্থকদের এবং কর্মীদের ইচ্ছা অনুসারেই যদি দলের নেতৃত্ব তৈরি হয়, তার চাইতে ভালো কিছু তো আর হতে পারে না। অস্ত্রের রাজনীতি পরিহার করে সুস্থ প্রতিযোগিতা, দেশ ও জনগণের কল্যাণে ভোটের অধিকার ফিরিয়ে আনার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তারা। নতুন দল অথবা পুরনো যে দলগুলো আছে, প্রত্যেকে সে বাস্তবতাটা মানতে হবে যে কেন এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, সেই স্পিরিটটা প্রত্যেকে ধারণ করতে হবে, নিজেদেরকে পাল্টাতে হবে। এবং এই কাজটা যদি কেউ করতে না পারে, তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থান সেটা ব্যর্থ বলে পরিগণিত হবে। এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছি, সেইগুলোর বাস্তবায়ন দরকার। এইটা বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি যে এই যে ফ্যাসিস্ট হওয়ার যে কালচার, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সব দলের সমান সুযোগ নিশ্চিত করা, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ সংসদ নির্বাচন হওয়ার আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। আতিকা রহমান, RTV, ঢাকা। সম্প্রতি কক্সবাজার পর্যটন শহর ও সমুদ্র সৈকত এলাকায় আশঙ্কাজনকভাবে বেড়েছে অপরাধীদের দৌরাত্ম্য। ইতোমধ্যে খুন, চুরি, ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কক্সবাজার সৈকতের মূল 3টি পয়েন্ট কলাতলী, সুগন্ধা, লাবণী সহ শহরের অন্তত 30টি স্পট দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারীরা। অভিযোগ রয়েছে রাতের সৈকতে লাইটিং ব্যবস্থা কম এবং সিসি ক্যামেরা না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা। সৈকত এলাকায় হিজড়াদেরও দৌরাত্ম্য বেড়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে রমজান এবং ঈদ সামনে রেখে পর্যটন নগরী যেন অনিরাপদ হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে তারা। যথেষ্ট পরিমাণ ভালো আছে, এখনো কোনো কিছু আমরা বুঝতে পারি নাই যে কোনো অসুবিধা আমাদের এখনো হয় নাই। কক্সবাজারে এসে আমাদের পুলিশ সিস্টেম ওনাদের মাধ্যমে আমরা অনেক নিরাপত্তা পেয়েছি। পুলিশের কোনো ঘাটতি দেখিনি, নিরাপত্তা ভালোই ছিল। সবাইকে এগিয়ে আসতে হবে। আর যারা চিন্তাই করে, এগুলো কিশোর গ্যাং, বিভিন্ন কিশোর গ্যাং চিন্তাইকারী। অপরাধ নিয়ন্ত্রণে সৈকত ও শহরে অভিযান চালানোর কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। রাতের বেলা টহল কার্যক্রমটাকে পরিচালনা করা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে চেকপোস্ট স্থাপন করা, যাতে এই যে ছিনতাইকারী তাকে যাতে প্রতিরোধ করা যায়। সুগন্ধা, তারপরে লাবণী এবং অন্যান্য বিচে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত। সিসি ক্যামেরা নিয়ে ইতিমধ্যে পুলিশ সুপার মহোদয় এবং আমি জেলা প্রশাসক দুজনেই আমরা অ্যানালিসিস করে দেখেছি, এখানে আমাদের অনেকগুলো সিসি ক্যামেরা বিনষ্ট আছে। আমরা ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং প্রশাসনিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটকরা। নাদিরা সুলতানা, RTV। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।
শাহীন, খুন, ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। হ্যাঁ, কক্সবাজার শহরে সম্প্রতি মানে অনেকটা বেড়ে গেছে এই ছিনতাইকারী এবং অপরাধীর দূরত্ব, এবং যে পর্যটক স্থানীয় তাদের নানা পথে ঘাটে তাদের ছিনতাইয়ের শিকার হচ্ছে, এটার কারণ তারা আতঙ্ক রয়েছে। একলা অনেক পর্যটক বের হচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত তাদের ছিনতাইকারীদের দূরত্ব রোধে টহল দিচ্ছে, কিন্তু তারপরেও বিভিন্ন স্থানে উৎপেতে থাকা ছিনতাইকারীরা শহরের যে সুগন্ধা পয়েন্ট, কলাতলী এবং পর্যটন মোটর জোনে যে প্রকাশ্যে ছিনতাইকারীরা তারা দূরত্ব বেড়ে দিয়েছে এবং তাদেরকে ইয়া করার জন্য টুরিস্ট পুলিশ টহল জোরদার করছে রাতের বেলায় এবং দিনের বেলায় তাদের টহল জোরদার রয়েছে, কিন্তু তারপরেও ছিনতাইকারীদের দূরত্ব থামানো যাচ্ছে না। এটা নিয়ে একটু জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন সম্মিলিতভাবে যে শহর সৈকতের যে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরাকে মেরামত করার জন্য এবং যে লাইটিং এর ব্যবস্থা জোরদার করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এই পর্যন্ত তারা সেই কাজগুলো এগিয়ে দিচ্ছে এবং র্যাবের টহল রাতে জোরদার করা হয়েছে এবং তল্লাশি চেকপোস্ট বসানো হচ্ছে। তারপরেও যদিও ছিনতাইকারীদের দূরত্ব এখন থামানো যায়নি এবং প্রশাসন স্তরে আশা করছে তারা যে কোনো মূল্যে এই ছিনতাইকারীদের প্রতিরোধ করবে। এ হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ভোজ্য তেল ও কয়েক ধরনের পণ্য ছাড়া ছোলা, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে চাহিদার বেশি আমদানির পরও বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার রমজানে পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর ও সয়াবিন তেল সহ প্রয়োজনীয় পণ্যের আমদানি হয়েছে বেশি। আর সিন্ডিকেট কিছুটা নিষ্ক্রিয় থাকায় দাম কিছুটা সহনীয় বলে জানান ব্যবসায়ীরা। তবে লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। দাম বেড়েছে সব ধরনের মাছের। গরুর মাংস, ব্রয়লার মুরগি, দেশি মুরগি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। বেড়েছে খাসির মাংসের দামও। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রথম রমজানে পণ্যের দাম ও সরবরাহের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মাহবুবা, আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই হিসাবে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন বাজারে কিন্তু পণ্যের দাম উঠানামা করছে। আমি যদি বলে থাকি আসলে সেটি হচ্ছে যে সবজির দামে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি। গত সপ্তাহে যা ছিল সেই সবজি এই সপ্তাহে একই রয়েছে। তবে বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু ঠিক আছে, অপরিবর্তিত। এবং একই সাথে বিশেষ করে লেবু কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রচুর পরিমাণে লেবু বৃদ্ধি পেয়েছে। লেবুর হালি প্রকারভেদে বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 80 টাকার ভিতরে, এবং ছোট ছোট যেই শশাগুলো আছে সালাতের জন্য ব্যবহার করা হয় সেই শশাগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। তবে ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর এই শশার দামও কিন্তু বৃদ্ধি পায়নি, আয়ত্তের মধ্যে আছে। এবং একই সাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস 950 টাকা থেকে 1000 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা থেকে 350 টাকা, ফার্মের মুরগি গত সপ্তাহে যেখানে বিক্রি হয়েছিল 190 টাকা সেখানে বিক্রি হচ্ছে 210 টাকা থেকে 220 টাকা। তবে ফার্মের মুরগিতে কেজি প্রতি বেড়েছে 30 টাকা। এবং একই সাথে খাসির মাংসে কেজিতে বেড়েছে 100 টাকা। আগে বিক্রি হয়েছিল 1100 টাকা, এখন বিক্রি হচ্ছে 1200 টাকাতে। এবং সব ধরনের মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে 100 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং ব্যবসায়ী যারা আছে তারা বললো আসলে তারা কিন্তু বেশি দামে কিনেছে বিদায় তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন আসলে ব্যবসায়ীদের মাছ যারা বিক্রি করে তাদের এটা একটা বড় সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে কিন্তু তারা এই সুযোগটা নিচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তারা জানালো আসলে যেহেতু সিন্ডিকেট সক্রিয়ভাবে কাজ করতেছে না, সেজন্য কিন্তু কিছুটা পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে, তারা কিন্তু কিনে শান্তি পাচ্ছেন। তবে তারা প্রত্যাশা করতেন এই 30টা রমজানে কিন্তু যাতে এইভাবে থাকে সেটাই তারা প্রত্যাশা করতেন। তবে চট্টগ্রামে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসলে অভিযান পরিচালনা হচ্ছে এবং আজও কিন্তু 2টি টিম বিভিন্ন বাজারে কিন্তু অভিযান পরিচালনা করবেন বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানিয়েছেন। মাহবুবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ।
রমজানের শুরু থেকেই জমে ওঠে রাজধানীর ইসলামপুরের পাইকারি কাপড়ের বাজার। সারা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা এ বাজার থেকেই কাপড় সংগ্রহ করেন। ইন্ডিয়ার নানা বাহারি থান কাপড়ের দোকানগুলো এখন ঠাসা, দাম আগের বছরের মতোই। ইসলামপুরের পাইকারি ঈদ বাজারের খবরাখবর জানাচ্ছেন তানজিনা তাসনিম। কাপড়ের ভাজে ভাজে নতুনত্বের গন্ধ জানান দিচ্ছে ঈদ বাজারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অর্ডারের থান কাপড় পৌঁছে দিতে ব্যস্ত কর্মীরা। পাইকারি দোকানগুলোর ব্যস্ততা এখন চরমে। দূর দূরান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান থেকে দোকান খুঁজে পণ্য কিনছেন। পুরান ঢাকার কাপড়ের পাইকারি বাজারগুলোর অন্যতম ইসলামপুর বাজার। রমজানের শুরুতেই এখানে পাইকারি কেনাকাটা জমে ওঠে। ঈদকে সামনে রেখে পাইকাররা এনেছেন নানা রং আর ডিজাইনের বাহারি সব গজ কাপড়। যারা পছন্দের ডিজাইনের কাপড় কিনে নিজের মন মতো জামা বানাতে চান তাদের জন্যই এইসব বাহারি থান। খুচরা বাজারে বেচে না ওরকম ভাবে লাগে নাই, যার কারণে কাস্টমার একবার নিতেছে কিন্তু ফিরে আর আসতেছে না। দামটা সহনীয় ভিতর আছে, 450 থেকে শুরু করে 800-900 টাকা দামে এই রেঞ্জের কাপড়গুলো ইনশাআল্লাহ ভালো চলে। মাল যদি থাকে, ছাপা যদি থাকে, মোটামুটি কাস্টমার আছে, বেচা কিনা আছে আমাদের। সাধারণ ক্রেতাদের থেকে এ বাজারে এখন ব্যবসায়ী ক্রেতাদের ভিড় বেশি। দাম এটা অন্যান্য বাইরে যে মার্কেটে খুচরা বিক্রি হয় তার চেয়ে তো অবশ্যই এখানে কম আছে। যারা আসবে তারা অবশ্যই কমে পাবে এখান থেকে। বাটিকের কালেকশনটা ভালো, আমার পছন্দ হয়েছে। ভেবেছি যে আমি আসলে যে কাজের জন্য আসছি ওটা আমি সফল হতে পারবো। পাইকারি এই কেনাকাটা চলবে রোজার প্রথম সপ্তাহ জুড়ে। ব্যবসায়ীরা জানান এবার কাপড়ের দাম বাড়েনি, বিক্রি হচ্ছে গতবারের দামেই। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পর যুক্তরাজ্য সফরে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর জেলেনস্কির এই খারাপ সময়ে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার 10 নং ডাইনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ইউক্রেনের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এদিন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয় যুক্তরাজ্য। এছাড়া ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিতে একযোগে কাজ করারও আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 37 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 39 জন। স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ইউনি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে যাত্রীবাহী 2 বাসের মধ্যে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। অবশ্য বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইন্টেনসিভ কেয়ারে রয়েছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঐতিহ্যের ছোঁয়া লেগেছে দেশের কাবাডিতে। 51 বছর পর স্টেট কাবাডিতে ফিরেছে বাংলাদেশ। এছাড়াও তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে দেশব্যাপী চলে তৃণমূল থেকে খেলোয়াড় খুঁজে আনার প্রক্রিয়া। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাবাডির সুনাম ফিরে পেতে খেলোয়াড়দের বেড়েছে ব্যস্ততাও। নাজমুস সাকিব জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকলেও গেল 15 বছরে বলার মতো কোনো অর্জন না থাকায় হারিয়েছে নিজের সুনাম। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও জনপ্রিয়তা ফিরে পেতে শুরু করেছে কাবাডি খেলা। 51 বছর পর ঐতিহ্যবাহী টেস্ট কাবাডিতে নবযাত্রা শুরু করেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত 5 ম্যাচের টেস্টে 4-1 ব্যবধানে জয় নিয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগিয়েছে লাল সবুজের ছেলেরা। এর আগে 1 মাসেরও বেশি সময় ধরে দেশব্যাপী চলা তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে তৃণমূল থেকে প্রতিভাবানদের বের করে আনে কাবাডি ফেডারেশন। দেশের ইতিহাসে এর আগে এত বড় পরিসরে প্লেয়ার হান্টিং করেনি কোনো ফেডারেশন। কাবাডি ফেডারেশনের পরিচালনা পরিষদেও এসেছে পরিবর্তন। নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে প্রথম চমক দেখায় বিজয় দিবস কাবাডিতে, যেখানে সার্ভিসেস দলগুলোর সাথে প্রথমবারের মতো অংশ নেয় 3টি জেলা দল। এছাড়াও কাবাডিকে হারানো সুনাম এনে দিতে ও আন্তর্জাতিক পদক অর্জনের মিশনে নারী পুরুষদের জন্য দীর্ঘমেয়াদী ক্যাম্প পরিচালনা শুরু করেছে কাবাডি ফেডারেশন। নাজমুস সাকিব, RTV, ঢাকা।
আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10টায়। স্বাগতিকদের কাছে প্রথম ম্যাচে 3-1 ব্যবধানে হেরে 2 ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। তবে এই ম্যাচ দিয়ে সমতা টানতে চায় আফিদা খন্দকার বাহিনী। শনিবার অনুশীলনে দলের কৌশলগত প্রস্তুতি, রক্ষণ ও আক্রমণের উন্নয়ন এবং সেট পিস নিয়ে কাজ করেন কোচ পিটার বাটলার। দলের দুর্বলতা কাটিয়ে উঠতে ও দারুণ প্রত্যাবর্তনের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। সকালে সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নে সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।